শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়ায় অর্ধ শতাধিক পোশাক কারখানা বন্ধ। বিশৃঙ্খলার জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে দায়ী করছে সরকার। সাবেক এমপিদের দুর্নীতির তথ্য সংগ্রহে কাজ করছে দুদক। দুর্নীতিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বন্যার্তদের পুনর্বাসনে দুদিনের মধ্যে কাজ শুরু করবে বিএনপি। এবং প্রভাবশালীদের চাপে আবারও হুমকিতে ড্যাপের মাস্টার প্ল্যান। সংকট উত্তরণে সংশোধনের প্রস্তাব নগর পরিকল্পনাবিদদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত ৬০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এদিকে গাজীপুরের শ্রীপুরে বকেয়া ইনক্রিমেন্টের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন RAK সিরামিক্সের শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বুধবার সকাল 10টার দিকে আবদুল্লাপুর বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের দুপাশের কারখানাগুলোর সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান নেয় শ্রমিকরা। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কাজ করতে দেখা যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষিপ্ত হামলা ভাঙচুরের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় ছোট বড় অন্তত ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়াতে যে সমস্ত শিল্প কারখানা আছে সেগুলো সচল রাখার জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে যাতে ফ্যাক্টরিগুলো ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় RAK সিরামিক কারখানায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়। এ সময় ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। RAK সিরামিক কারখানার শ্রমিকরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী তাদের বেতন ভাতা পরিশোধ করছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা সক্রিয় হয় বলে জানান গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আজিজুল হক। কথা বলেছি, তাদের যুক্তিসঙ্গত যে দাবি দাওয়াগুলি সেগুলি ইতিমধ্যেই মালিক পক্ষ মেনে নিয়েছেন। শ্রমিক তাদের দাবিগুলি দফাওয়ারি এখানে আলোচিত হয়েছে, সেগুলি মালিক পক্ষ মেনে নিয়েছেন এবং যাতে বাস্তবায়িত হয় সেদিকে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আর কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আগামীকাল থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। চলমান শ্রম পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, আজ কিছু স্থানে হামলা হয়েছে এবং 100টির বেশি কারখানা বন্ধ ছিল। যারা ঝামেলা করছেন তারা বহিরাগত। এদের খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। মাসের শুরুতে ঝামেলা হলেও শ্রমিকদের পাওনা সঠিক সময়ে দেয়া হবে বলে জানান খন্দকার রফিকুল ইসলাম। এই কোঅর্ডিনেশন মিটিংটা ছিল ফ্যাক্টরি আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাআল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। কমিটমেন্ট দিয়েছে যে কালকে খোলা রাখবে। হয়তো শ্রমিকের উপস্থিতি কিছু কিছু ক্ষেত্রে এদিক সেদিক হতে পারে, কিন্তু খোলার ব্যাপারে সবাই আমরা একমত পোষণ করেছি। শ্রমিক নয়, পোশাক খাতে সমস্যা করছে বহিরাগতরা। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি নেতাদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে এসব কথা বলেছেন তিনি। আর পুলিশের আইজি ময়নুর ইসলাম বলেছেন, অস্থিরতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। নাসির উদ্দিনের প্রতিবেদন। এক মাস পূর্ণ হতে চলল ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের। এর মধ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দাবি দেওয়ার পর চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা করতে হচ্ছে নতুন সরকারকে। এমন নানা বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন উপদেষ্টার সভা।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ভাবমূর্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে, একদিনেই সব ঠিক হবে না। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো, এটা আস্তে আস্তে হবে। তৈরি পোশাক খাতের সমস্যা নিয়ে শ্রম উপদেষ্টা বলেন, এগুলো বহিরাগতদের কাজ, যার মূলে দুটি রাজনৈতিক দল, এদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটা গতকালকে আমরা বলেছি। এবং এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, পুলিশের ভাঙা মনোবল ট্যাবলেট খেলে বাড়বে না, এটি নিজেদেরকেই উন্নত করতে হবে। যৌথ অভিযানে যাদের কাছে অবৈধ অস্ত্র মিলবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। বছরের পর বছর অপকর্মের কারণে আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। এটা পাবলিকেরও এখানে দরকার, সহযোগিতা দরকার, আপনাদেরও সহযোগিতা দরকার। আইজিপি বলেন, প্রথম দিনের অভিযানে অবৈধ অস্ত্র পাওয়া গেছে, আশা করা যায় অভিযান শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে। অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। অন্যায়কারী এবং যারা অস্থিরতা তৈরির পায়তারা করছে তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান পুলিশ প্রধান। একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সচিবদের সঙ্গে বৈঠকে নির্দেশনা দেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ গড়তে গদ-বাঁধা চিন্তা থেকে বেরিয়ে জনস্বার্থকেন্দ্রিক সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রে যথার্থ প্রতিযোগিতা এবং স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। সাবেক সংসদ সদস্যদের দুর্নীতির তথ্য সংগ্রহে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন দুদক সচিব খুরশেদা ইয়াসমিন। বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও ফেনী 2-এর সংসদ সদস্য নিজাম হাজারের দুর্নীতির অভিযোগের সত্যতাও পাওয়া গেছে বলে জানান। এই দুই ব্যক্তির পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও এর আওতায় আনা হচ্ছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 দেশে বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তার তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশনের পাঠানো চিঠি নিয়ে ভুল বুঝাবুঝির অবসান হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দুর্নীতিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, দুদকে সব রকমের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। অনেকে অতি উৎসাহী হয়ে মামলার বিষয়ে উপদেষ্টা আরও বলেছেন, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কন্ট্রাক্টে যারা ছিল তাদের সবাইকে রিকল করা হয়েছে। তার মধ্যে 3 জনের ছিলেন অ্যাডমিন ক্যাডারের এক্স অফিসার, তাদের অলরেডি এস্টাবলিশমেন্ট থেকে তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে গতকাল। আর বাকিদেরকে আমরা টোটাল 4 উইক সময় দিয়েছিলাম, কয়েকদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে, তারা চলে আসবে সবাই। এখানে কিছু কনফিউশন থাকতে পারে, সেগুলো আমরা দূর করবো। অডিট অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস না, আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করব। দেখতে হবে যেটা প্রকৃতই দুর্নীতি হয়েছে কিনা সেটা। সারা দেশে বন্যার পানি কমতে শুরু করায় বন্যা কবলিত এলাকায় স্পষ্ট হয়ে উঠছে এর ক্ষত চিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, বাড়িঘর, কৃষি ও মৎস্য খাত। দুর্গতদের মধ্যে জীবিকা হারানো এবং খাদ্য নিরাপত্তাহীনতা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির সংকটে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি।
ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যায় ৫০০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে, এতে মারাত্মক দুর্ভোগে স্থানীয়রা। জেলার ৬ উপজেলায় বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যা কবলিত হয়ে এ জেলায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে, রাস্তার অবস্থা খারাপ, একটা রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। তারপর অতি সত্বর এই রাস্তাটা মেরামত করার জন্য, বাঁধি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। মৃতদেহ পাওয়ার যে তথ্য, সেটি হচ্ছে ২৩টি। পরিবারগুলোর প্রতি আমি সমবেদনাও জানাচ্ছি, তাদের পাশে আমরা আছি। নোয়াখালীর ৮ উপজেলা ও ৭ পৌরসভার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নিচু এলাকার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। পানি নামার সাথে সাথেই ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন। এদিকে জেলায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। কিছু পানি কমছে, আর বাকি যে পানিগুলো এগুলো স্লো নামতেছে। অনেক ছেলে মেয়ে এখানে আক্রান্ত হয়েছে, ডায়রিয়া আক্রান্ত হয়েছে। সোনামণি স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে ভর্তি আছে। কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হয় লাকসাম, মনোহরগঞ্জ, ১৪ গ্রাম ও বড়ুরার উঁচু এলাকার আশ্রয় কেন্দ্রগুলো থেকে ফিরতে শুরু করেছে মানুষ। এছাড়া গোমতী তীরবর্তী উপজেলা বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গাঙ্গে ভাঙ্গা ঘরদুয়ার অনেক দিছে। এই ভাঙতিটা কিভাবে আমগো সমাধান হইব, আমরা কিভাবে বাঁচতে পারবো চেষ্টা করতে হইব। বাড়ি ঘর ভাঙ্গা শেষ করতেছে, আমরা তাও জায়গা না, একটা ঘর তুলে দিকে থাকবে এরকম কিন্তু জায়গা আমাদের বা আমাদের বাড়িতে কেউ নেই। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও ৫ উপজেলায় এখনো পানিবন্দী প্রায় ৮.৫ লাখ পরিবার। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ২৫,০০০ পরিবার। নিম্নাঞ্চল প্লাবিত থাকায় বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। বাড়িতে বন্যা পানি, আমার 2 রুম ডুবে গেছে, এই ঘরে এতটুকু পানি সব ডুবে গেছে। হালকা পরিষ্কার করে দিলে আর কি পানিটা তাড়াতাড়ি নামে যেত, আমরা বাড়ির মধ্যে ঠিক মতন থাকতে পারতাম। বন্যায় এ পর্যন্ত চট্টগ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬৫টি গ্রামের সড়ক, বসতবাড়ি, কৃষিজমি, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের পুকুরের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি সব পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আফরিন পপি, মোহনা সংবাদ। বন্যার্তদের পুনর্বাসনে দুদিনের মধ্যে কাজ শুরু করবে বিএনপি, এমন তথ্য জানিয়ে দলের নেতারা বলেছেন, অপরাধীদের বিচার না করলে দেশ কবরস্থানে পরিণত হবে। পলাতক স্বৈরশাসকের অপকর্ম প্রকাশে দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন তারা। রিপোর্ট করছেন উষা ফেরদৌস। বন্যার্ত এলাকার ত্রাণ বিতরণ নিয়ে বিএনপির অবস্থান জানাতে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এখন পর্যন্ত ১০ কোটি টাকার ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুদিন পরই পুনর্বাসন কাজ শুরু হবে। প্রায় ১০ কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। আজকে থেকে 3 দিন আগেই দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। এদিকে কোটা আন্দোলনে নিহত গোলাম রাব্বির বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদানের চেক তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, ক্ষমা নয়, অপরাধীদের বিচার করতে হবে। লাল চক্ষুর সামনে যারা নতজানু ছিল এবং শেখ হাসিনার কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে, যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে, তারা ক্ষমার মধ্যে পড়ে, তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে। নয়াপল্টনে শ্রমিক দলের এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনের নামে শিল্প কারখানায় অসন্তোষ প্রতিহত করতে হবে। এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা, এটা একটা ষড়যন্ত্র। নিজ দলের কেউ অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নজরুল ইসলাম খান। চাঁদাবাজি বা দখলের মধ্যে যুক্ত হয়েছেন, আপনারা যত ঘনিষ্ঠ সহকর্মী হন আমাদের, মাফ করে দিবেন,
আমি কাউকে সাহায্য করতে পারবো না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের পরামর্শে ফেনীতে ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে। আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে বিতরণের জন্য কর্তৃপক্ষের কাছে এসব হস্তান্তর করা হয়। ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল এ সময় উপস্থিত ছিলেন। প্রভাবশালীদের চাপে আবারও সংকটে পড়েছে ড্যাব নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মাস্টার প্ল্যান। সংকট উত্তরণে ড্যাব সংশোধনের প্রস্তাব দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। সংশোধিত ড্যাবকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান আবাসন ব্যবসায়ীরা। দুদিন পর স্থপতিরাও তাদের দাবিতে একাত্মতা জানান। এমন পরিস্থিতিতে পরিকল্পিত ও বৈষম্যহীন উন্নয়ন এবং টেকসই পরিকল্পনা চর্চায় স্বার্থন্বেষী মহলের আগ্রাসন শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। পরিকল্পনাবিদরা বলেন, বসবাস উপযোগিতা বিবেচনায় ঢাকার অবস্থান তলানিতে। এই অবস্থায় স্বার্থান্বেষী মহলের কথায় ড্যাব বাতিল বা স্থগিত করা হলে তা হবে ঢাকা শহরের জন্য আত্মঘাতী। যদি সত্যিকার অর্থে বৈষম্যহীন সমাজ তৈরি করতে চাই, আমার সারা দেশকে নিয়ে আসলে চিন্তা করতে হবে, সারা দেশের পরিকল্পনাটা চিন্তা করতে হবে, আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সারা দেশ ব্যাপী ছড়িয়ে দিতে হবে। ধানমন্ডিতে একদিন বৃষ্টি হলেই মানুষ আর চলাফেরা করতে পারে না, এটা কি কাম্য ছিল? নাকি আমাদের কাম্য হচ্ছে শুধু আমরা হাই রাইজ বিল্ডিং করে যাব, ভূমিটা দিয়ে দিব আর ডেভেলপার এসে ওখানে হাই রাইজ করবে? আমি একটি সুস্পষ্ট প্রশ্ন করতে চাই আমাদের রিহাবের বন্ধুদের কাছে, যে আপনারা একটু আমাদেরকে দেখান যে আপনারা ঢাকা শহরের যে মানুষ বসবাস করেন তাদের পার্সেন্টেজ অনুযায়ী আপনারা কত পার্সেন্টকে কতটা সেবা দিয়েছেন এখন পর্যন্ত। 40 লাখ টাকায় 30 লাখ টাকায় কি আমরা ফ্ল্যাট পেয়েছি? বিআইপি সভাপতি আদিল মোহাম্মদ খান বলেন, ড্যাব বাতিল না করে ত্রুটি বিচ্যুতিগুলো সংস্কার করা যেতে পারে। রাজুকের বিদ্যমান দুর্বল প্রশাসন ত্রিমুখী চাপে পড়ে সবাইকে খুশি করার ব্যর্থ চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানী ঢাকা বসবাসের উপযোগিতা হারিয়েছে। এই অবস্থায় বিদ্যমান ড্যাব বাতিল করে আগের ড্যাব এবং ইমারত নির্মাণে ফিরে গেলে ঢাকার বাসযোগ্যতার পতন রোধের সম্ভাবনাও বিনষ্ট হয়ে যাবে। রাজুকের কিছু সংখ্যক স্থপতি এবং প্রকৌশলীদের একটি গ্রুপও ড্যাবের বিরোধিতা করছে। এর পেছনে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা প্রয়োজন। বিদ্যমান ড্যাব বাতিল করে আগের পরিকল্পনায় ফিরে গেলে যে যার খুশি মতো ভবন নির্মাণ করবে বলেও জানান নগর পরিকল্পনাবিদরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ। বিশৃঙ্খলার জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে দায়ী করছে সরকার। সাবেক এমপিদের দুর্নীতির তথ্য সংগ্রহে কাজ করছে দুদক। দুর্নীতিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বন্যার্তদের পুনর্বাসনে দুদিনের মধ্যে কাজ শুরু করবে বিএনপি। এবং প্রভাবশালীদের চাপে আবারও হুমকিতে ড্যাপের মাস্টার প্ল্যান। সংকট উত্তরণে সংশোধনের প্রস্তাব নগর পরিকল্পনাবিদদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।